সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আমাদের নিয়মিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে। আজকে রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে আলাপ করব। আমরা সবাই দেখছি যে নতুন সরকার নানা ধরনের চাপের মধ্যে পরিবর্তন আনবার চেষ্টা করছেন এবং কিভাবে একটি ইনক্লুসিভ সমাজ তৈরি করা যায় সেক্ষেত্রে যারা স্টেক হোল্ডার্স রয়েছেন, রাজনৈতিক পক্ষগুলো রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন প্রতিনিয়ত এবং বেশ কিছু পরিস্থিতিও তাদেরকে সামাল দিতে হচ্ছে। এই আলোচনাটি আছে এবং প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন সেই কাজগুলো কিভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়। যেমন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং ন্যায় বিচার শিগগিরই নিশ্চিত করার কার্যক্রম শুরু হবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন তারা। সংস্কার নিয়ে কথা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো সংলাপে যাচ্ছেন এবং তাদের সংলাপের প্রস্তাবনা তুলে ধরছেন। বেশ কিছু গ্রেপ্তার ঘটনা ঘটছে, প্রতিনিয়তই ঘটছে। আজ জেপির নেতা আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার হয়েছেন, তার ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আগামী দিনের যে রোড ম্যাপ, যে পথ নকশা, কিভাবে বাংলাদেশ পুনর্গঠিত হবে, বাংলাদেশের সংবিধান নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র থেকে বা প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র থেকে কিভাবে গণতন্ত্রায়নের পথে বাংলাদেশ পথে যাবে, সেই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ভাবনা আছে। আমরা আজ আলাপ করবার জন্য দুজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব সৌরভ হাসান, স্বাগত আপনাকে। মান্না ভাই, অনেকদিন পরে আপনাকে পেয়েছি। জি, মানে আমি তো আছি। জি, একটা সময়, একটা কঠিন সময় পেরিয়ে এখন আমরা একটা নতুন যাত্রা পথে আমরা চলেছি। সবার মধ্যে আশাবাদ, সবার মধ্যে প্রত্যাশার একটা নতুন কি বলবো জাগরণ তৈরি হয়েছে। সব জায়গার মধ্যে ইতিবাচক কিছু আলোচনা চলছে এবং সবাই আশা করছে যে সামনের দিন যত যাবে বাংলাদেশ একটা নতুন কি বলবো নতুন অগ্রগতির মুখ দেখবে। আপনি এই পর্যন্ত সরকার গঠনের পরে যে কর্মকাণ্ডগুলো দেখেছেন এবং যে সিদ্ধান্তগুলো হচ্ছে, যদি মোটা দাগে আপনাকে জিজ্ঞেস করি যে কতক্ষণই অগ্রগতি আপনি দেখেছেন এবং আপনার সামনের দিনের চাওয়াগুলো যদি একটু সংক্ষেপে। সবাই কথা জবাব দোষে বলে এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। জি, আমি বলি এটা বিলিয়নস অফ ডলার্স কোয়েশ্চেন। জি, কারণ হলো যে ধরেন আশা যেটার কথা বলছিলাম আমরা, এই আশায় মানুষ বুক বেঁধে তো ছিল। ওই যে বাংশুদুকের একটা কথা আছে, মানে উনি বলতেন যে অত্যাচারের বাড়ি, বাংলা করে যদি অত্যাচারের বাড়ি যত বর্ষিত হবে, প্রতিরোধের আকাঙ্ক্ষার বীজ তত, আকাঙ্ক্ষার চারা তত বেশি উদ্গীরণ হবে, অঙ্কুরিত হবে। মানে যত অত্যাচার করবেন মানুষের রেজিলিয়েন্স তত বেড়ে যাবে, সে আরও হোপফুল হবে, আরও লড়াই করবে, আরও ভালো জীবনের জন্য। 15 বছর, যদি কেউ 15 বছর পুরো বলতে নাও চান, তাহলে এক যুগ একটা দুঃশাসন চলেছে। মানুষের জীবন হাতে নিয়ে চলাফেরা করতে হয়েছে এবং সেই জীবন হাতে নিতে মানে কেবল যে সরকার পক্ষের হামলা মামলা তা না, তার দৈনন্দিন জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবনও পর্যদস্ত হয়ে গেছে। তখন মানুষের হোপ এগেনস্ট হোপ নিয়ে শেষ লড়াইটা হয়েছে। তারপরে যে প্রকাশটা দেখছেন সেটা হচ্ছে 15 বছরের সঞ্চিত যে আশা, 15 বছরের জমাকৃত মানে জমা হওয়া আশাগুলোর হয়েছে, প্রকাশ হয়েছে। তবে আমি এরকম করে বলবো যে আন্দোলনটা অনেকভাবে হয়তো বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিটি। অপোজিশন পার্টিও বহু বছর ধরে আন্দোলন করেছে, প্রায় 1 যুগ ধরেই তারা আন্দোলন করেছে এবং এই দল যারা 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 আন্দোলন করেছেন তারা কষ্ট স্বীকার করেছেন, কারাভোগ করেছেন, কেউ ঘুমিয়ে ছিলেন, আয়নাঘরে ছিলেন, সয় সম্পত্তি করেছেন, বহু কিছু আমরা সবাই জানি। লড়াইও করেছেন, তাদের মানে পুলিশ এবং মিলে গুলি করে তাদের লোকও মেরেছে অনেক, কিন্তু যে শেষ লড়াইটা যেটা সেইটা তারা করতে পারেনি। মানে লড়াই করেই জিততে হবে, তার কোনো বিকল্প নেই। এই জায়গাতে কেউ হয়তো ডিপ্লোম্যাটিক্যালি ভেবেছেন, অন্যভাবে ভেবেছেন, ওইটা হয় নাই। এই যে শিক্ষার্থীরা বিশেষ করে সাইদ জীবনদার মধ্যে দিয়ে সেটা শুরু করলো, আমি বলি যে সেটা হচ্ছে একটা বেকন লাইট খালি না, একটা মশাল জ্বলে উঠলো যে আমাদেরকে এইভাবেই জিততে হবে এবং সেইভাবেই জিতেছে। ফলে স্পিরিটটা ধরেন কত হাই। কিন্তু আবার বলছি, সবই স্পন্টেনিটি, সবই হচ্ছে আবেগ। এইটাকে কাভার আপ করবার জন্য যে কনস্ট্রাকটিভ বিষয়টা ছিল, বিশ্লেষণী বিষয়, গঠনমূলক যে চিন্তা, এগুলো তো এটার মধ্যে আসবার কথা না। এগুলো ছিল রাজনীতিতে 10-12 বছর ধরে যেগুলো চলছিল। যুগপৎ আন্দোলন যে হয়েছে, সেই আন্দোলন একটা সরাসরি সংস্কারের কর্মসূচি ছিল। বলেছিল তারা যে
শুধু সরকার পরিবর্তনের লড়াই, রাষ্ট্র মেরামতের বিষয়টি, রাষ্ট্র মেরামতের বিষয়টা তো এনেছিল ওই যে যারা নিরাপদ সড়ক চাদর করছে, কিন্তু এরা বলেছিলেন যে সরকার ও প্রশাসন বা রাষ্ট্র কাঠামো বদলাবার আন্দোলন আমরা একসাথে করছি, কেবল সরকার বদলের নয়। তাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল। ঘটনার মধ্যে দিয়ে যেভাবে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছেন, এরা এই সমস্ত কিছুর সাথে পরিচিত ছিলেন আগে থাকতেই, এবং আন্দোলনটা যারা করলো তারাও এগুলো জানতেন। তো সেইভাবে মানে জাতির উদ্দেশ্যে যেমন প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, একবারই বক্তৃতা করেছেন, তার মধ্যে এই সংস্কারের কথা আছে। বাট এগেইন আমি বলি, ধরেন রাজনৈতিক দলগুলো আলাদা জোট, অনেক দিন ধরে আমরা কথাবার্তা বলতে বলতে 31 দফা ফ্রেম করেছি। অনেকে অনেক কিছু ছাড় দিয়েছে, অনেকে অনেক কিছু আগ বাড়িয়ে বলবার চেষ্টা করেছে, কিন্তু তবু একটা জায়গায় আসছি, এইটা তো অন্তর্বর্তী সরকারি এক্সারসাইজে ছিলেন না। ফলে তারা যেটা করতে চাচ্ছেন সেইটা কতখানি প্র্যাগমেটিক হচ্ছে, পসিবল হচ্ছে, এটা কিন্তু দেখার বিষয়। একদম ইমিডিয়েটলি তারা যে থ্রেটটা দেখলেন, ওইটা ধরেন যে খুব কোয়ালিটেটিভ কোনো চেঞ্জের প্রশ্ন বলছি না, ভেঙে গেছে জিনিসটা। পুলিশের উপরে যে মানুষের আক্রোশের প্রকাশ ছিল, পুলিশ ভয়তে আসছেই না, এই পুলিশকে সেট করতে হবে। এটা সংস্কার নয়, কিন্তু এটা আপনার কাছে একদম অলমোস্ট বলতে পারেন যে টপ প্রায়োরিটির ব্যাপার হয়ে গেছে। এইটা এখন পর্যন্ত যে হয়েছে পুরোপুরি তা না। গতকালকে প্রথম আলো লিখেছে, সৌরভ এখানে আছেন, যে প্রায় সব থানাতেই পুলিশ আসছে, কিন্তু তারা মানে ধরিবাস রাঁচি পরি মার্কেট ডিউটি করে বেড়াচ্ছে। তাহলে মানে এটা সেভ করবে কি আপনি? আরেকটা জিনিস হয়েছে যে 15 বছর ধরে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, দাবি দেওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল, একসাথে সেটা রাস্তায় চলে এসছে। যেটা ডক্টর ইউনূস বলেছেন যে আকাঙ্ক্ষাগুলো যুক্তিসঙ্গত, কিন্তু আমরা তো ভালো করে বসতেই পারিনি। এখন যদি ঘেরাও করে রাখে তাহলে করবো কেমনি? মানে দুটো একটা কন্ট্রাডিকশন আছে। তারা মনে করছে যে এই দেরি করলে আর পাবোই না, আর এরা মনে করছে আমি তাড়াতাড়ি দেবো, আমি তো বুঝি না। যেমন আনসাররা যখন আন্দোলন করলো, আনসারদের আন্দোলন সবাই বলেছেন এটা সমর্থনযোগ্য, আমি বললাম ঠিক মনে করছি, কিন্তু এটার যে ইকোনমিক ইমপ্লিকেশন আছে সেটা তো আমাদের পরীক্ষা করতে হবে, তাছাড়া আমরা দেবো কীরকম করে, এইটা আবার আনসাররা বুঝতে চাচ্ছে না। পরিণতিটা যেটা হয়েছে আমি সেটাকে খুবই মানে আনহ্যাপি বলবো, এটা না হওয়া উচিত ছিল যেরকম করে হয়েছে। সরকার এটা সামাল দিতে পারে নাই, দোষ দেবো কী করবো জানি না। তবে হয়তো একটা মানে এক্সপিরিয়েন্স পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এটাকে হয়তো আরও ডেফলি হ্যান্ডেল করতে পারতো, মানে যোগ্যতার সাথে সক্ষমতার সাথে হ্যান্ডেল করতে পারতো। কিন্তু এটা যা হয়েছে, আনসাররা তো বাড়াবাড়ি করেছে। সচিবালয় ঘেরাও করা, এই রকম করে ঘেরাও আমাদের দেশে কোনোদিন হয়নি। তার এটা করেছে, তাও আনসারটা রেগুলার পাইনি, আমরা পলিটিক্যাল ফোর্স এগুলো করিনি কখনো। এটা একটা বড় শাস্তিযোগ্য অপরাধ তারা করেছে, তার সত্যি। কিন্তু এই আনসার দিয়েও এগুলো তো আমাদের লাগবেই, তাদেরকে কী রকম করে রাখবেন? পুলিশ আবার আনবেন, আনসার আনবেন, আবার ওই দিন বিজেপি কী করেছে তা আমি জানি না। আর্মি আসলো, সেটা এত দেরিতেই বাসলো কেন? এটা আগে থেকে হ্যান্ডেল করা যেতে পারে। এই সমস্ত উইকনেস আছে। আর যেটা আমি বলে এখন আপাতত ছাড়তে চাই, সেটা হচ্ছে লড়াইটা ছিল কি, ভোট দিতে দিচ্ছে না, কথা বলতে দেয় না, ডেমোক্রেসি। এবং ডেমোক্রেসি করবার জন্য আপনার ইলেকশন লাগবে, সেই ইলেকশন হতেই পারছে না। তো ফার্স্ট এখন সবাই এই কথা কিন্তু বলবে, ইলেকশনটা যাতে প্রপার হয় সেটার ব্যবস্থা তুমি করো। একটা লেভেল প্লেইং ফিল্ড বলি, বা আপনি যেভাবেই বলেন, যেটা গ্রহণযোগ্য নির্বাচনের উপযুক্ত পরিবেশ। তো উপযুক্ত পরিবেশ, আচ্ছা আপনার কাছ থেকে আমি একটু শুনে আসি। তো এখানে কিন্তু ওই যে সংস্কারের প্রসঙ্গগুলো চলে আসছে এবং জন আকাঙ্ক্ষার প্রশ্নগুলো চলে আসছে, নানা কারণে নানা পরিস্থিতির মধ্য দিয়ে একটা সাপ্রেসড টাইম থেকে মানুষ এখন মুক্ত একটা সময় আসছে, অনেকে মুক্ত মানে নিঃশ্বাস নিতে পারছে এবং পরিবর্তনমুখী হয়েছে। সবাই চাচ্ছে যে ভালো কিছু, ইতিবাচক কিছু পাবে। কিন্তু এর মধ্যে একটা ডাইভার্স প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো যখন যায় তারা মনে হয় সব কিছু মিলিয়ে প্রত্যেকেরই 40-50টা করে রেকমেন্ডেশন আছে, সব মিলিয়ে তো 1000-2000 রেকমেন্ডেশন হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার বারবারই সময়ের বিষয়গুলো আসছে, তাদের রোড ম্যাপ জানতে চাচ্ছে, তো তাদের পক্ষে মানে কীরকম, এটা কি শর্ট টার্ম, মিড টার্ম ও লং টার্ম? মানে এই সংস্কার যদি আপনি চান তাহলে তো সংস্কার বাস্তবায়ন করতে করতে তো অনন্তকাল চলে যাবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। তা আপনার কাছে মনে হয় যে প্রায়োরিটাইজ কীভাবে করবে তারা? ধন্যবাদ। উনি রাজনীতির কথা বলেছেন মান্না ভাই, বা নির্বাচনের কথা বলেছেন, লেজিটিমেসির কথা বলেছেন। ধন্যবাদ মান্না ভাই, তো পটভূমিটা তো ব্যাখ্যা করেছেন, আমি আর ওদিকে যাচ্ছি না। এই আন্দোলনের একটা বড় মানে দাবি, প্রধান যে উদ্দেশ্য, সেটা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের যে পথ, সেটি রুদ্ধ করা হয়েছিল, এবং বিশেষ করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং 3টি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে। সুতরাং মানুষের একটা বড় ক্ষোভ ছিল যে এই সরকারকে উৎখাত করা, অর্থাৎ স্বৈরাচারের পতন বা
স্বৈরতান্ত্রিক সরকারের পতন, বা যদি বলি একনায়কতান্ত্রিক সরকারের পতন, সেটি হলো। এখন সামনে কিভাবে এগোবে? মান্না ভাই কিছু কিছু বলছেন যে এদের নানা রকম চিন্তাভাবনা আছে, ছিল বা আছে এখনও, যে ভবিষ্যতে তারা কী করবে। আন্দোলনকারী নেতারা কিন্তু বলেছেন যে তারা রাজনৈতিক দলের কথাও চিন্তা করছেন, কিন্তু এখনই নয়। একটা হচ্ছে তাহলে একই সঙ্গে তারা আন্দোলনে জয়ী হয়ে তারা ভবিষ্যতে সরকার পরিচালনার কথাও চিন্তা করছে, রাষ্ট্রের ক্ষমতার অংশীদারও হতে চাইছে। এখন যে সরকারটা আছে সেই সরকার কিন্তু তাদেরই পিছনে, তারাই মূল শক্তি। সুতরাং এক ধরনের দ্বন্দ্ব কিন্তু থাকার স্বাভাবিক। আবার যারা ক্ষমতার বাইরে আছে, যে রাজনৈতিক দলগুলো এই 15 বছর বা 10 বছর ধরে আন্দোলন করছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তাদেরও তো আকাঙ্ক্ষা আছে এবং তারা প্রচলিত ধারাই যে একটি নির্বাচন। এখন এক ব্যাপারে সবাই একমত আমার মনে হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক, তাতে যে নির্বাচনী ব্যবস্থাটাকে সুষ্ঠু করা, সুন্দর করা এবং জবরদস্তি থেকে বেরিয়ে আসা। তাহলে এর একটি পথ হচ্ছে পঞ্চদশ সংশোধনী বাতিল করা। আদালতের মাধ্যমেও হতে পারে, আদেশের মাধ্যমেও হতে পারে। এখন এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক সংস্কার। আমরা তো দেখলাম যে একের পর এক সব সরকারি গণতন্ত্র দেওয়ার কথা বলে ক্ষমতায় আসে, সব দলই কিন্তু গণতন্ত্র দেয় না, এবং কিভাবে ক্ষমতায় যেয়ে তারা সব দলই অভিসন্ধি করে যে কিভাবে ক্ষমতায় স্থায়ী করা যায়, সেটা বিচারপতির বয়স বাড়িয়ে। একটু ইন্টারাপ্ট করি, এই প্রশ্নটা তো আমি তো যেটুকু দেখলাম যে সবার মধ্যেই কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে এই ক্ষমতাকে, ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কেন্দ্রীভূত মানে যাতে না হতে পারে, সেটার জন্য কিন্তু লিখিতভাবে বা এক্সপ্রেসড ইন্টারেস্ট কিন্তু সবার মধ্যে আছে যে 2 মেয়াদের বেশি করা যাবে না, দিয়েছে। এটা এখানে কিন্তু ডিবেট না, না, ডিবেট নাই, কিন্তু এর মধ্যেও আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, বলা হয়েছে কি বিএনপির পক্ষ থেকে বা আরও কোনো দলের পক্ষ থেকে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, 2বারে মানে একই ব্যক্তি একাধিক শীর্ষ পদে থাকবেন না। এটি একটি সমতা, ঠিক আছে। রাজনৈতিক দলের কি হবে? এবং আমার মনে হয় যে বিএনপির সংস্কার প্রস্তাবে তো দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এটি নেই। বা অন্য দলেরও, মান্না ভাই সহ অন্য দলেরও কি এই চিন্তা আছে যে দলীয় প্রধান এবং সংসদে যিনি যাবেন বা প্রতিনিধিত্ব করবেন বা দুটো আলাদা নেতা হবেন, আলাদা করতে চাচ্ছে? হ্যাঁ, আলাদা এই প্রস্তাব তো দিয়েছে, টিআইবি এই প্রস্তাব করেছে এবং অন্যান্য আরও অনেকে। সেটি কতটা সম্ভব হবে এই প্রশ্ন আছে। হ্যাঁ, একটা হতে পারে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেত্রী হবেন না, তাহলে সংসদেও কিন্তু সমস্যার হতে পারে, কর্তৃত্ব নিয়ে, নেতৃত্ব নিয়ে। আমাদের এখানে দলগুলো এখনও তো ব্যক্তিকেন্দ্রিক, সে সব দল কম বেশি ব্যক্তিকেন্দ্রিক। এখন এই কেন্দ্রিকতা সমষ্টিতে নিয়ে আসা সম্ভব হবে কিনা, সমষ্টিতে নিয়ে আসার জন্য আবার যে রাজনৈতিক সংস্কৃতি দরকার, যে রাজনৈতিক পুনর্গঠন দরকার, যে রাজনৈতিক মানসিকতা দরকার, সেটি শুধু চিন্তা করলেই হবে না, সেটি অনুশীলন করতে হবে। একটা সেকেন্ড, মানে ভাই, এটা তো খুবই উচ্চাভিলাষী ব্যাপার। এই সব কিছু পুনর্গঠন করে তারপরে আপনি এগোতে পারবেন কিনা, এই যে মানে সংস্কারের মধ্য দিয়ে যে ভাবনাগুলো বা যে আকাঙ্ক্ষাগুলোর কথা আমরা ব্যক্ত করছি, এটা তো একদিনে সম্ভব না। তো এটা সমাধান কিভাবে হবে? তার সাথে বড় কথা হলো কি, এগুলো যারা বলছেন তারা কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার না, তারা একটা ইন্টেলেকচুয়াল বা থিওরিটিক্যাল এক্সারসাইজ করছেন। কিন্তু ধরেন আমি যেমন মনে করি যে দলীয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবেন না, যে বলা হচ্ছে কেন, পাওয়ার ডিসেন্ট্রালাইজ করার। ধরেন মোদি সাহেব কি আগের যে কোনো প্রধানমন্ত্রী ইন্ডিয়া তার চাইতে অনেক বেশি মানে কর্তৃত্বপরায়ণ বা কর্তৃত্ববাদী শাসন করছেন না? আরও কি, যদি উনি দলের প্রধান নন, দলের ওইখানে তো এই সিস্টেম আছেই যে দলের প্রধান এখানে হচ্ছেন না, ওইটা বড় চেক না। এটার চেক হলো ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। আপনার কনস্টিটিউশনকে আপনি কতখানি ডেমোক্রেটাইজ করতে পারেন। ওই যে আকবর আলী খান জীবিত থাকবার সময় বলতেন না, আমাদের কনস্টিটিউশনের প্রধানমন্ত্রী এত পাওয়ারফুল যে উনি মুঘল সম্রাটের মতো বা রাশন জারের মতো পাওয়ার এক্সার্ট করতে পারেন। এত পাওয়ারফুল প্রাইম মিনিস্টার কোনো জায়গায়। আচ্ছা, থামে তো এখানে তো এই মোটা দাগে যদি এরকম হয়, তাহলে তো কিছু অনুচ্ছেদ, আর্টিকেলস যদি আপনি রিরাইট করেন, তা মানে চেঞ্জ করেন, তাহলে তো হয়ে যায়। কিন্তু এখানে জন আকাঙ্ক্ষার সম্মিলন ঘটানোর জন্য অনেকেই বলছেন যে এখানে এটাকে রিফ্রেম করা দরকার কনস্টিটিউশনকে।
এটার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনার কি মত? মানে এটা আরও একটা লং ডিবেট, কিন্তু সেই লং ডিবেটের মধ্যে আমি একটু পরে যাই। আমি বলতে চাইছি যে এটার জন্য স্টেক হোল্ডারদের সাথে সেটেল করতে হবে। মেজর পলিটিক্যাল পার্টি তো বিএনপি এখন, ধরেন 3 বছর পরে যদি ভোট হয় তারাই হবে মেইন এবারে হ্যাঁ কন্টেস্ট্যান্ট। ওদের 2-3 রকম বক্তব্য আছে। একটা, তাদের মানে মহাসচিব বলেছেন আপনারা কজন মিলে একটা রিফর্ম করে দিলেই তো এটা হবে না, এটা নির্বাচিত প্রতিনিধিরা করবে। এবং 31 দফার মধ্যে এরকম একটা কথা আছে যে নির্বাচিত হবার পরে নির্বাচিত সংসদ বসলে তার 6 মাসের মধ্যে আমরা এই ইয়েগুলো করব, সংস্কারগুলো করব। সেই সংস্কার হচ্ছে 31 দফা। যদিও আমরা 31 দফা কী বলে যুগপথের মধ্যে আছি, কিন্তু আমরা এটা বলছি যে যেগুলো এখন পারবো আমাদের মধ্যে মানে একটা ইউনিটি অফ থট বা এক্সপ্রেশন হবে, সেগুলো করতে পারি। খেয়াল করেন এইটা তাদের মহাসচিব বুঝলেও আজকে পত্রিকায় দেখেছেন যে তারেক রহমান বলছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী 2 টার্মে বেশি হতে পারবে না, সেটা করা যায়। তার মানে কনস্টিটিউশন টাচ করবার ব্যাপারটা বিএনপি এগ্রি করছে। তা আপনি বসে বলেন, এটা মূল দায়িত্বটা সরকারের, তারা বলবেন কতদূর পর্যন্ত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা উচিত, এই হলে এই হয়। এটা ডিসকোর্স হতেই পারে যে আমি ডিফার করছি, কিন্তু যিনি ডিসকোর্সটা কোন প্ল্যাটফর্মে হবে? এটা কি এই ইন্টারিম গভর্নমেন্ট এই আলোচনাটা করবে নাকি? আমি ইন্টারিম গভর্নমেন্টই কি বলছি, তো মানে কেউ তো একটা মুভার থাকতে হবে, তা নাহলে তো আপনি গয়রাও ছেড়ে দিলে আমরা সব পার্টি মিলে বসে একটা সিদ্ধান্ত দিলেও ইমপ্লিমেন্ট তো তাকে করতে হবে। তাহলে যদি একটু জিজ্ঞাসা করি সৌরভ ভাই, একটু ওপিনিয়ন দিবেন। সেটা হচ্ছে যে এরকম একটা ক্যাওটিক একটা অবস্থা আছে, কিন্তু যেন সবাই দাবি দাওয়া নিয়ে হইচই করছে, যদিও এটা উচিত না এই সময়ের মধ্যে। কারণ 15 বছরের যে পঞ্জীবিত দাবি সেগুলো তো ওনাদের পক্ষে, এটা সবাই আলোচনা করছে। তো এখন ওনারা ডে টু ডে অ্যাফেয়ার্সগুলো নিয়ে যতখানি এনগেজ ব্যস্ত, অনেক সময় দেখা যায় যাতে রিচ আউট করা যায় না, তারা প্রতিদিন হয়তো এই কাজগুলোর মধ্যে ডুবে আছেন। তার মধ্যে মেজর টাস্ক হচ্ছে আপনার এরকম রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন এবং নির্বাচন, গণতন্ত্রের পথ পরিসরগুলোকে এগিয়ে নেওয়া। তো মানে এটার জন্য আসলে তাদেরকে কিভাবে আপনি মানে দায়িত্ব দিবেন, মানে কিভাবে তারা আগাবে? একটা হচ্ছে যে কাঠামোতে এখন তারা আছে, একটা হচ্ছে যে এই সরকার একটা নির্বাচন তো করতে চায়, বা নির্বাচন হয়নি এতদিন, এই কারণেই তো এই সরকার। সুতরাং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটা করা, এবং সে কারণেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। আর এটা হচ্ছে রাজনৈতিক, আমি এটা তো বুঝেছি, আমি প্রশ্ন ছিল এটা, ধরেন এখনকার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মধ্যে আপনি তো সংলাপ করার জন্য ব্যস্ত আছেন, আপনি আপনার রেকমেন্ডেশন নিয়ে যেতে চাচ্ছেন, আপনি যৌক্তিক সময় চাচ্ছেন, কিন্তু এট দ্য সেম টাইম ডে টু ডে অ্যাফেয়ার নিয়ে কি দে আর হেভিলি এনগেজড। সরকার তো কথা দিয়ে কাজ করছে, কথাও বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো আলোচনা করেছেন। না, এটা তো ব্রেনস্টর্মিং এর ব্যাপার। এখন আলোচনাটা কতটা ফলপ্রসূ হয়েছে বা কত দীর্ঘস্থায়ী হয়েছে, কত অনুপঙ্খ হয়েছে, সেটি মান্না ভাই কিছুটা বলতে পারবেন। কিন্তু আমরা মানে নাগরিকরা কিন্তু এই আলোচনাটাকে বিস্তারিত মানে জানছি না, দেখছি না। যে আলোচনা এই রাজনৈতিক দলগুলো যে কিছুটা প্রস্তাব দিয়েছেন, উনি বলছেন হ্যাঁ আমরা দেখব, আমরা একটা রোডম্যাপ তৈরি করব এই প্রস্তাবের ভিত্তিতে, এটি একটি। কিন্তু এই সরকারের সাথে এই মুহূর্তে যে চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা রক্ষা করা, সেখানে খুব একটা এগোচ্ছে কি। আবার বলা হয় যে পুলিশ নিষ্ক্রিয়, ঠিক আছে, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় থাকা অবস্থায় যেভাবে মামলা হচ্ছে, পুলিশই তো মামলা করছে, পুলিশ মামলা নিচ্ছে, আদালতে যাচ্ছে, আর সেখানে কোথাও একটা যেমন একজনের বিরুদ্ধে শতাধিক মামলা। আবার আমরা তো দেখি যে বিগত সরকারের যে এত এমপি, এত মন্ত্রী, তার মধ্যে খুবই সামান্য কিন্তু ধরা পড়েছে, এবং তারা কোথায় আছে, একটা হতে পারে আত্মগোপনে আছে, এটা জানে না। কিন্তু যারা মানে সেটা সরকার তো বলা, কারা কারা বিদেশে গেছে এটা নিয়েও কিন্তু ধোঁয়াশা আছে। মানুষের মধ্যে একবার শুনি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি বিমানবন্দরে তাকে আটক করা হয়েছিল এবং তাকে ফেরত দেওয়া হয়েছে। তারপর কোথায়, আদৌ তাকে আটক করা হয়েছিল কিনা। আইএসপিআর থেকে জানানো হলো যে সেনানিবাসে এতজন আশ্রয় নিয়েছিলেন, তাদের মধ্যে 7 জন বাদে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি তো মনে করি তালিকাটা জনগণকে জানানো উচিত। একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে এই যে আমি আসলে বোঝার চেষ্টা করছি যে সরকার তো একটু প্রায়োরিটাইজ করতে হবে এই জিনিসগুলো। এখন আমাদের প্রত্যাশার পাহাড় আছে, এই যে ধরেন এই যে পতিত স্বৈরাচারের সময়কার যে অ্যারেস্টগুলো হচ্ছে, যে মামলাগুলো হচ্ছে, এগুলোকে
প্রায়োরিটাইজ করে তো এগুলোকে তো সমাধান করতে হবে। এখন এটা কি এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকার কি এটা সমাধান করে যাবে, নাকি এটা অনগোয়িং প্রসেস হবে, নাকি দ্রুততম সময়ের মধ্যে কিছু মানে জাস্টিস ডেলিভারি হবে? এই ব্যাপারে কি ধরনের চিন্তা আপনার? এই ব্যাপারে আমি বলি আপনাকে, মামলাগুলো যাতে সঠিকভাবে হয় এটা নিশ্চয়ই গভর্নমেন্ট করতে পারেন। একটা মানে ক্রিকেট প্লেয়ারের নামে মামলা দিয়ে দিয়েছে, সে আছে বিদেশে, এগুলো কার্যকর মানে হতে পারে না। এই টাইপের অনেক ঘটনা আছে। আর গয়ের সব খালি মার্ডার কেস, বিজনেসম্যানের মানি লন্ডারিং কেসও নাই, তার কর ফাঁকি দেওয়ার ব্যাপার নাই, তার ওয়েল স্টেটমেন্টে মিথ্যা আছে, সেগুলো মানে বিজনেস রিলেটেড কোনো কিছু নাই। এখন আপনি যদি বলেন সে এটাও করবে, ইতিহাসবিদ, এখন আপনি যদি বলেন সে এটাও করবে, আবার এই আন্দোলন সামলাবে, আবার ইলেকশনের গ্রাউন্ড আমি এটাই বলতে যাচ্ছি, সেটা পারতে হবে তাকে। মানে এটার কিন্তু কোনো বিকল্প নেই, পারতে হবে। না পারলে ফেল করলেন, তার মানে রিটার্ন অফ ফ্যাসিজম, এবং সেটা কোন ফর্মে আসবে সেটা আমরা জানি না। তাদেরকে পারতে হবে। এই কারণেই এই সরকারের অনেক ক্রিটিসিজম যদি থাকেও আমার মনের মধ্যে, আমি কিন্তু সরকারকে সমর্থন করছি। আমি বলছি তুমি এটা করো, আমি সমর্থন করব। এবং খেয়াল করেন বিএনপিও করছে। বিএনপি সম্পর্কে বেশ কিছু সমালোচনা, তারা 3 মাস 6 মাসের মধ্যে ভোট চাইছে বলে আছে বাজারে, আমি দেখেছি। কিন্তু আমি মনে করি বিএনপি ইজ গোয়িং উইথ দি উইন্ড। তারা 3 মাস বলেছে, বুঝেছে বাতাস, আবার 6 মাস বলেছে। 6 মাসেও মানুষ খুশি নয়, তখন বলেছে যৌক্তিক সময় দেবো। এটা খুবই একটা মানে প্র্যাগমেটিক ওয়ার্ড, কিন্তু মানুষ বলছে যৌক্তিক মানে কতদিন ভাই? তাহলে আগে ওরা কি বলছে, গভর্নমেন্টকে বলছে আপনি সংস্কারটাকে কিভাবে দেখছেন। এই সংস্কারকে দেখার ব্যাপারে গভর্নমেন্ট কিছু বলে। সেখানে আমি বলি তার টপ প্রায়োরিটি হচ্ছে পেভিং দি ওয়ে ফর এ কী বলে অ্যাকসেপ্টেবল ইলেকশন। সেটা তাকে তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে তাকে। ওইটা করবার জন্য কী কী লাগবে সেইটা কিন্তু হিউজ ব্যাপার হতে পারে। কথার কথা বলছি, ধরেন ব্ল্যাক মানি যা হয়েছে, যা মানির ব্যান্ড যত আছে, ওই ব্ল্যাক মানি যদি ইলেকশনে আসতে পারে তাহলে কিন্তু ইলেকশন আপনি ফেয়ার করতে পারবেন না। ওইটা কন্ট্রোল। আচ্ছা, একটা জিনিস সেটা হলো যে সোফার আপনি যেটুকু দেখেছেন যে এই ফিনান্সিয়াল স্ফিয়ারে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এই পর্যন্ত, এগুলো মোটামুটি আপনাকে সন্তুষ্ট করেছে কিনা, বা এটা ইকোনমিক অর্ডারকে মানে ব্রিং ব্যাক করার ক্ষেত্রে যথেষ্ট মনে হয়? এটা এমনকি 1 মাসও হয়নি, এখন না মূল্যায়ন করার টাইম না। কিন্তু তারা যেটা অ্যাটেম্প্ট করছেন এটা আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করবো, ডেফিনেটলি। কিন্তু সেটা কতখানি প্রপারলি করছে, যেমন মামলা যেভাবে দিচ্ছেন, মানে আমি রংপুরে গেছিলাম, তো রংপুরে আমাকে ওখানকার কিছু আইনজীবী, 2-1 পুলিশ অফিসার যারা এখন পরিচয় দিতে রাখছেন, তারা বলছেন ভাই যেইভাবে মামলা দেওয়া হচ্ছে এই মামলাই টিকবে না। সাইদের মার্ডারের মামলা যদি না টিকে তাহলে কী দাঁড়াবে? বাকিগুলো এরকম হবে যে সারা হোসেন গতকালকে বলেছেন, টিভির ইন্টারভিউ বলেছেন, এই মামলাগুলো শেষ পর্যন্ত খারিজ হয়ে যেতে হবে। ওইটা তো গভর্নমেন্টকে দেখবে। এইটা দেখতে গিয়ে উনি তার লেভেল প্লেইং ফিল্ড করতে পারবেন এই যদি বলেন, তাহলে হোয়াই আর দেয়ার? পারতে হবে। আপনাকে সহযোগিতা করার জন্য সারা দেশ আছে, সারা দেশ। যারা এই পাওয়ারের লিগ্যাল ক্লেইমেন্ট, এখন যারা মনে করে যে আমরা ছিলাম, এখন ভোট দিলে আবার জিতবো, মানুষও মনে করে, তারাও কিন্তু আপনাকে থ্রেট করে, এটা নয় হরতাল দেবো, এটা না 2 মাসের মধ্যে 2 বছর মধ্যে যদি না করো তাহলে তোমাকে আমি মানবো না। কিচ্ছু বলেনি। ওটাই বলছে রোড ম্যাপ দিতে হবে। এসেনশিয়ালি রোড ম্যাপ তো দেবেন, আপনি অনির্দিষ্টকাল থাকবেন নাকি? এই পলিটিক্যাল পার্টিসগুলোর ধৈর্য বা স্টেক হোল্ডারদের ধৈর্যটাকে আপনি কীভাবে দেখছেন? না, এটি তো একটা মানে কী বলে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলো তার সঙ্গে ছিল, যেভাবেই ছিল, তারা তো এই সময়টা দিতে প্রস্তুত এবং ঘোষণাও করেছে। এবং ঘোষণা করেছে একটা দীর্ঘমেয়াদী, যে আমি 6 মাস বা 1 বছর 2 বছর অপেক্ষা করলেও আমাদের এতদিন যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চলে আসছে বিভিন্ন সরকারে আমলে, শুধু 15 বছর না, আমাদের 53 বছরেও কোনো সুশাসন পাইনি আমরা। 4টি ভালো নির্বাচন হয়েছে, কিন্তু 4টি ভালো সংসদ হয়নি, কিন্তু মানে সংসদ কাজ করেনি। বিরোধী দল 2 বছরের মাথায় বয়কট করেছে, আর সরকারি দল তার মতো চালিয়েছে। সুতরাং শুধু নির্বাচনটাও কিন্তু গণতন্ত্র নয়, কিন্তু নির্বাচন ছাড়া আবার গণতন্ত্র হতে পারে না। আমার মনে হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোর সাথে, শুধু রাজনৈতিক দল না, নাগরিক সমাজের সাথে, গণমাধ্যমের সাথে এটি ব্যাপক আলোচনা হওয়া উচিত। কিন্তু সরকার যেভাবে আলোচনা করছে, এটা মনে হয় না যে ঠিক মানে এটা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে বা সিরিয়াসলি নিচ্ছে। আরেকটি বিষয়, মামলার ক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু এরকম ধারণা হয়েছে কোথাও কোথাও, যে আগে রাজনৈতিক সরকার যেভাবে বিরোধী দলের বিরুদ্ধে মামলা করতো, গয়রাহ, কোনোটা গায়েবী মামলা, কোনোটা অজ্ঞাতনামা, এই সরকারও কিন্তু অনেক মামলায় কিন্তু সেটি দেখা যাচ্ছে। আমি মনে করি এক্ষেত্রে রাজনৈতিক যারা আন্দোলন করেছে তাদেরকে একটু সরব হওয়া উচিত, যে মামলায় বিচার পাওয়া যাবে না, বা যে মামলায় আসামিকে ধরা যাবে না,
সেই মামলা দিয়ে আপনি সাংবাদিকদের বিরুদ্ধে একটি মামলায় মামলা না একটি অভিযোগে 29 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং সেটি হত্যা মামলা। মান্না ভাই, এবারে এখন যে সময়টা আসছে সেখানে ধরেন যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে তো মানে একদম জট পাকানো অবস্থা সব প্রতিষ্ঠানের মধ্যেই। এই প্রতিষ্ঠানগুলোকে এফিশিয়েন্টলি মানে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কীভাবে ডিসিপ্লিন আনা যাবে? মানে এখানে তো শুধু মন্ত্রীরাই সবসময় ইন্টারফেয়ার করবে, মানে উপদেষ্টারাই সবসময় এখানে দেখভাল করবে, ইন্টারফেয়ার করবেন বা এই কথা বলবেন, ওখানে ভিজিট করবেন, এরকম না। এখানে এই জায়গাগুলো যে নেতৃত্বে আছেন, ওই নেতৃত্বের প্রদায়নগুলো কীভাবে হচ্ছে বা পুলিশ ফোর্সের একটা উদাহরণ দেন। জি, এটা তো ওয়াজ ব্রোকেন, আমি মনে করি টোটালি ব্রোকেন ছিল। তারা এক জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু হ্যাঁ বলতে পারেন আগে সেই স্পিডে সেই স্পিরিটে ডিউটি করতে পারছে না, ওটাও ফিরবে। এইটা বরঞ্চ আমি বলবো যে গভর্নমেন্টের এই হ্যান্ডলিংটা ভালো হয়েছে। কেন আমি বলছি, যেদিন প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক ছিল, রাজনৈতিক বৈঠকটা, ওটা 15ই আগস্টের ব্যাপারে, সেই সময় সেই দিন ওই বৈঠকের মধ্যে তখন হোম মিনিস্টার মানে হোম অ্যাডভাইজার ছিলেন সাকাত সাহেব, উনি এসে বলেছেন যে আজকে উই হ্যাভ সাকসেসফুল মিটিং উইথ দ্য পুলিশ অ্যান্ড দেভ অ্যাগ্রি, দেভ আন্ডারস্টুড যে এই জিনিসগুলো আমাদের ঠিক হয়নি, আমরা এখন থেকে ঠিক মতো চলবো। তো এই যে পারসুয়েশনটা, এটা করতে হবে সব জায়গাতেই। যখন আনসাররা ওরকম করে নেমেছিল তখন থেকে আপনি পারসুয়েশন করতে পারতেন। আপনি যদি একটা বক্তৃতা দিয়ে ফেলেন, ওই তো এনামূলক শামীমের ভাই তো এগুলো করছে, এইটা কিন্তু প্রপার না। কিন্তু ওইভাবে এটা বাড়তে দিতে দিতে এই জায়গায় নিলেন, বাজে হ্যান্ডেল করতে পারতে হবে। আমি মনে করি এরা ম্যানেজমেন্ট স্কিলে যে পলিটিশিয়ানদের চেয়ে খুব খারাপ সেরকম না। এই জায়গাতে তো আপনি সবার সমর্থন পাচ্ছেন, তো ডাকেন, দিনরাত কথা বলেন কোনটা কী করতে হচ্ছে। কিছু কিছু ফেইলিয়ার মানুষ মাফ করে দেবে, রাজনৈতিক দলগুলো মাফ করে দেবে। আমি বলছি এই প্রক্রিয়াতেই যেহেতু তারা বলছেন ইনক্লুসিভ একটা সোসাইটি করবেন, ডক্টর ইউনুস বলছেন যে দেশ হবে একটা পরিবার, সেটা যদি করেন তাহলে হিংসা ভুলে যেতে হবে, কোনো প্রতিহিংসার চিন্তা করা যাবে না, এবং এফিসিয়েন্সি আমার কম থাকলে কীভাবে অন্যের অ্যাডভাইস দিয়ে করতে পারি করে আপনার টোটাল জিনিসটা সাজাতে হবে। ব্যুরোক্রেসি সাজাতে হবে। ব্যুরোক্রেসি সাজাতে গিয়ে খুব বড় সমস্যা হচ্ছে আমি তা মনে করি না। পুলিশের ব্যাপারে এবং পুলিশের জন্য যে সমস্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে সেই জিনিসগুলো লাগে, কিন্তু বড় ক্রাইসিস আছে কি জানি যেটা আমরা অ্যাড্রেসই করছি না। মানে আমার তো নিজের কিছু দলেরও এজেন্ডা আছে, ওই দিকে এখন হয়তো যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমি বলে ফেলেন। মানে আমার ধরেন আমার বাড়ি বগুড়া, আমি ওখানে 11 জন মারা গেছে এই আন্দোলনে, একজন ছাত্ররা, বাকি সবগুলো ওয়ার্কিং পিপল। আমি একটা কবরে গেছি, বিশেষ করে ঢোকার সময় বাড়ির পেছনে ব্যাকেড, আমরা যেরকম বলি আমাদের ব্যাকেড মানে কি ঝোপ জঙ্গল, এখানে কবর, ওখানে আপনার ল্যাট্রিন, ওইখানে আছে, এর মধ্যে দিয়ে যেতে হলো, গিয়ে এরকম একটা মানে শ্যাবি একটা জায়গাতে তার কবর। তো আমরা যেটা করি সাধারণত একটা পতাকা দেই, ফুল দেই, দেওয়ার পরে ওখানে লোকজনের সাথে একটু কথা বলি। আমি জিজ্ঞেস করলাম যে এই জায়গায় কেন কবর? তো তার স্ত্রী ছিলেন, তার পুত্র ছিলেন, একজন চুপ করে অধবদন দাঁড়িয়ে আছেন। লোকজন বললো ভাই ওর তো 1 ছটাক মাটিও নেই, কবর দেবে কোথায়? ডেড বডিটা যখন আসছে তখন সবার চিন্তা যে কবর দেবো কই। তারপরে তার জন্য এই ব্যবস্থাটা গ্রামবাসীর মেয়েরা করলাম, এটাই মেজরিটি কেস। তো আপনি এদের এখন পর্যন্ত কতগুলো এরকম মারা গেছে, সেই তো এরকম কতগুলো মারা গেছে, এরকম আরও ঘটনা আছে, কিন্তু একটা উদাহরণ এই টাইপেরই ঘটনা মেলা আছে, এই লেভেলের লোক মারা গেছে। তো এদের আপনি কীরকম করে করবেন? আমি আবার বলছি এফিসিয়েন্সির কোনো বিকল্প নাই। এটাকে আপনি ইমোশন সেন্টিমেন্ট দিয়ে অন্য অজুহাত দিয়ে গিয়ে করতে পারবেন না। সিচুয়েশন যা ডিমান্ড করে তা আপনাকে দিতে হবে। আপনি যদি না পারেন ধার করেন, অন্য জায়গায় থাকেন, কোনোভাবে করতেই হবে এটা যদি দেশকে ওই জায়গায় নিতে চান। কতগুলো মানুষ হসপিটাল আছে, চিকিৎসা হচ্ছে ঠিকমতো, টাকা নেই, এই জায়গাতে গভর্নমেন্ট রিচ করতে পারেনি, এটাও প্রায়োরিটি। আবার একই সাথে আমি বলছি যে এই মানুষগুলো যাতে চলতে পারে সেটারও তো আপনার ব্যবস্থা করতে হবে। এই যে হসপিটাল অবস্থা দেখলেন কি একটা মেস গেল, তারপর একটা ফিরেছে। আমি বলছি এত কিছুর পরে যদি মেডিকেল ফিরতে পারে, হসপিটাল ফিরতে পারে, তাহলে আরও 2টা হসপিটালে আওয়ামী লীগের নেতারা ছিল, হয়তো তার কর্ণধার মালিক, তারা পালিয়ে গেছে, কেমনে সেট করবে সেটা আপনি, আওয়ামী লীগ যেহেতু আপনি বাতিল করবেন না বলেছেন, তাদেরকে বিলুপ্ত করবো না বা বেআইনি ঘোষণা করবো না, তাদের ভালো লোক থাকলে তাকে নিয়ে করেন, মানুষকে বলেন আমাদেরকে ইনক্লুসিভ সোসাইটির মানে এই, সেইটা নিয়ে করতে হবে। কিন্তু আমি কোনো অপরাধীকে ছাড়ছি না, তো আমি বিচার করছি, আপনাকে এটাই করতে হবে। ইনক্লুসিভ যদি করেন, আপনি প্রথম দিকে কথাটা খুব সুন্দর বলেছিলেন, ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি, মানে এই দুঃশাসন থেকে বেরিয়ে একটা সুশাসনে যাওয়ার
পরিকল্পনা আপনাকে বলতে হবে। সেখানে কতখানি বিদ্বেষ থাকবে, কতখানি সত্যি সত্যি গণতান্ত্রিক অধিকার থাকবে। আজকেও দেখলাম ডক্টর ইউনূস বলেছেন যে কোনো মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার খর্ব করা হবে না। সেইটা রেখে করার যদি পারেন, নাথিং লাইক দ্যাট, সেটার পুরো পলিসি নেন। তার সাথে আমি যুক্ত করছি, যেমন ধরেন আমি মনে করি এই গভর্নমেন্ট কিছু কিছু ওয়েলফেয়ার স্টেপ এখনই নিতে পারে। আমাদের দেশে তো এখনও বেশিরভাগ মানুষের কোনো চিকিৎসাই নেই, বিনা চিকিৎসায় মারা যায়। মধ্যবিত্ত একদম হসপিটালে পরিণতি থাকলে সে গরিব হয়ে যায়। আপনি এখানে একটা ভালো হেলথ পলিসি দেন, আমি মনে করি কোনো পার্টি বিরোধিতা করবে না। ওইটা তো আবার ধরেন ওবামা কেয়ার NHS মিলে ইংল্যান্ডে ওইটা বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি এখানে যে ওই রকম একটা জিনিস করি, ওয়েলফেয়ারে আর কি কি হতে পারে, বিচার ব্যবস্থাকে আপনি গ্রামের মানুষের কাছে যেতে পারে, কিংবা আপনি ইউনিভার্সাল বেসিক পে দেন। কিন্তু এই সৃজনশীল এই সিদ্ধান্তগুলো নেওয়ার মতো তো সুস্থিরতা সরকারের এখনো দেখা যাচ্ছে না। মাত্র 1 মাসের মধ্যে অনেক চ্যালেঞ্জ ফেস করছে। এই জায়গাতে আমি মনে করি গভর্নমেন্টের বোঝা দরকার, এইখানে কোনো ক্রাইসিস হবে না। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে ধরেন, যেমন আমি মনে করি নিশ্চিতভাবে এখন ওই যে আপনার সংখ্যানুপাতিক ভোট হওয়া উচিত। এখন আরেকজন অপোজ করতে পারে, তাহলে গভর্নমেন্ট ডিসিশন কি দিতে পারবে জানি না। আমি এই সংখ্যানুপাতিক কথা বলছেন, কিন্তু এটা তো একেবারে কংক্রিট একটা রোড ম্যাপ আপনাকে দিতে হবে, প্রস্তাবনাটা তো ক্লিয়ার না, কংক্রিটটাই দিতে হবে। তো ওনারা যে এলেন, তার মানে আমাকে আবার মনে করতে আপত্তিক এসে গেছেন, এটা সব একটা ক্যাভেলিয়ার মানে ঘটনা ঘটে গেছে, একটা অ্যাটাক বেসিসে এসে গেলেন, ওরকম তো হবে। তাহলে রাত দিন কাজ করে এটা দিতে হবে। ইট ইজ 1 মান্থ, অবশ্যই কম সময়, কিন্তু এই সময় 1 মাস 1 বছর মনে করি আপনাকে কাজ করতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করছে US চার্জ অ্যাফেয়ার্স, তারপরে অ্যাডভাইজার নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার, তারাও নানা বিষয়ে জানতে চায়। ওভারঅল কি মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে এই সরকারের যে সমর্থন বা যোগাযোগ বা তাদের কাছ থেকে ফিনান্সিয়াল বলেন বা আদার যে সাপোর্টগুলো, সেগুলো কোন মাত্রায়? সেটা আমি ইতিবাচকই মনে করি। কারণ সরকার পরিবর্তনের পর এমনকি ভারতও প্রথম হলো বৃহৎ রাষ্ট্র এবং অন্যান্য সব রাষ্ট্রের কিন্তু সংহতি প্রকাশ করেছে, সমর্থন দিয়েছে। কিন্তু কেন জানি আমার মনে হলো, জানি না যে মান্না ভাই যদি না থাকে, মুসলিম দেশগুলোর পক্ষ থেকে কম সারা আমি লক্ষ্য করছি। এটিও আমি মনে করি সরকারের পররাষ্ট্র নীতি যারা নীতি গ্রহণ করেন বা নীতি পরিচালনা করেন তাদের নতুন ফরেন সেক্রেটারি আসছেন। দ্বিতীয় হচ্ছে যে তুরস্ক সমর্থন দিয়েছে। এখন বাইরের সমর্থন এটা কিন্তু ধারাবাহিকতা। ধরেন আজকে যদি বাইরে হচ্ছে যে আপনার ধরেন যে কিছু ট্রাবল শুটিং এর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এইড বা কিছু সহযোগিতা, সেই ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সরকারের প্রথম দেখতে হবে যে দ্বিপক্ষীয় যে যতগুলো চুক্তি আছে সেই চুক্তিগুলোর পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করে যদি কোনো ব্যত্যয় থাকে, যদি কোনো আমাদের জন্য ক্ষতিকর থাকে, সেটা পুনর্বিবেচনা করতে হবে, রিভিউ করতে হবে, প্রয়োজনে বাদ দিতে হবে, এবং তাদেরকে বুঝিয়ে কারোর সাথে কাউকে বৈরী করে নয়। আরেকটি হচ্ছে যে আমাদের মানে মানুষ কিন্তু দেখতে চাইবে সরকার ভালো করেছে, ভালো কথা বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কিন্তু তার দৈনন্দিন জীবনে কতটা স্বস্তি আসছে, নিত্য পণ্যের দাম কমছে কিনা, হ্যাঁ, সেটার কিন্তু কোনো পরিবর্তন নেই। সামনে কোনো বন্যা একটা কিন্তু দুর্যোগ ছিল, সামনে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো পণ্যের কোনো সংকট হতে পারে কিনা সরকারকে আগে থেকে পরিকল্পনা করতে হবে, আগে থেকে প্রস্তুতি নিতে হবে। মানুষ কিন্তু সবার উপরে কিন্তু স্বস্তি, মানে তার পেটের ভাত, তারপর হচ্ছে তার কথা বলার স্বাধীনতা, তার ভোট দেওয়ার স্বাধীনতা ইত্যাদি। কিন্তু যেটি মান্না ভাই বললেন, আমাদের 6 কোটি লোক যদি দিন যাপনের গ্লানি বয়ে নেয়, মানে বইতে থাকে, তাহলে কোথায় গণতন্ত্র, কোথায় সুশাসন? আমি তো মনে করি প্রথম জোর দেওয়া উচিত বিশেষ করে জীবনযাত্রার স্বস্তিতে। বিশেষ করে প্রধান উপদেষ্টার তো একটি তিন মূলনীতির একটি হচ্ছে দারিদ্র্যকে জাদুঘর পাঠানো। মান্না ভাই, আপনার শেষ মন্তব্য শুনবো। একটা বিষয় যে এই নতুন প্রজন্মের যে জাগরণ, সেগুলো তো অভূতপূর্ব এবং তারা এখনও সজাগ, সক্রিয়, এবং তারা নানাভাবে এই নতুন রাষ্ট্রকে মানে ভাবছে এবং তারা ডিফাইন করার চেষ্টা করছে। এই শক্তিকে কিভাবে কাজে লাগানো যাবে? প্রথম কথা হলো, এটা আমাদের সবার স্বীকার করা উচিত, এই যে জেন জেড যেটা বলছে না, এটা আমরা বুঝিনি কেউ। মানে 4 তারিখেও আমি বহু লোককে আমাকেই প্রশ্ন করেছে, ভাই পারবেন? মানে শেখ হাসিনা অজেয়, তাকে কিচ্ছু করা যাবে না। কিন্তু ওরা কী করেছে, 6 তারিখে সব ঢাকা মার্চ করবার কথা চেঞ্জ করেছে বিকেলবেলা, মাঝের রাত, তখন কারফিউ, বলেছে
কালকে সকালেই চলে আসো, অ্যান্ড দে মেড ইট। মানে ওই লেনিনের যে অক্টোবর বিপ্লবে সবাই 8ই নভেম্বর বেশি দেরি হয়ে যাবে, 6ই নভেম্বর আবার আর্লি হবে, 7ই নভেম্বর, একদম একই জিনিস দেখলাম। ফলে আমি আবার বলছি, এই জেনারেশনকে আমরা ভালো করে বুঝি নাই। এই জেনারেশন ধরেন এই ঘটনা যখন শুরু হয়েছে তখন একটা সেমিনার হচ্ছিল ইয়েতে কী বলে প্রেস ক্লাবে, আমি ছিলাম, অন্যান্য ছিলেন বিএনপি নেতারাও, নূরও ছিলেন। নূর বক্তৃতা করছেন, এরা যে এগুলো করছে এখানে নিজেদের চাকরি, জনগণের কথা তো বলতে হবে, গণতন্ত্র হতে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি একটা জবাব দিয়েছিলাম, কিন্তু খেয়াল করে দেখেন ওরাই ঘুরে দাঁড়ালো মাত্র কিছুদিনের মধ্যে, যে ওই জায়গা থেকে প্রথম বললো ওই কী বলে বৈষম্য বিরোধ, তারপরে বললো সরকার চলে যেতে হবে, এবং করতে পারলো। তা আপনি বোঝেন নাই এখন তারা কি চায়। এমন হতেই পারে আমি এবং সৌরভ ভাই মিলে যে আলাপ করছি, তাদের আলোচনা আরও রিচ, এই ডিসকোর্স তো রাখবে, তাদের সাথে রেগুলার কথা বলা দরকার। আর তাদের কাছে আমি একটাই শুধু আবেদন করব, অলওয়েজ ফাদার কী বলে সান ইজ ওয়াইজার দ্যান দ্য ফাদার। কেন হবে? এখন তো আমি একটা কম্পিউটার ঠিক মতো চালাতে পারি না, আর ওরা একদম চোখে নিবিষে চালায়। এই কারণে এই কানেকশনটা লাগবে, তাহলে এগোবে না সোসাইটি। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। জনাব সোহরাব হাসান, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, জনাব মাহমুদুর রহমান মান্না যেভাবে আশাবাদ ব্যক্ত করলেন যে নতুন প্রজন্মকে তাদের যে বুকের ভাষা, তাদের যে প্রত্যাশা, সেগুলোকে অ্যালাইন করে, তাদেরকে এনগেজ করে, তাদের সঙ্গে এক ধরনের ইন্টারাকশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে অনবরত আমরা এগিয়ে চলার যে কৌশল, এগিয়ে চলার যে চিন্তা, সেগুলোকে সমন্বয় ঘটাতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বা দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে যে গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং জীবনের যে স্বস্তি, এই জায়গাগুলোর মোটা দাগে এই জায়গাগুলোতে স্বস্তি এখনকার অগ্রাধিকার। নতুন সরকার অল্প সময়ে পার করেছেন, আশা করছে সবাই যে তারা সবগুলো চ্যালেঞ্জ, তাদের পেছনে সমর্থন আছে এবং প্রত্যাশা আছে, তারা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন এবং নতুন দিনের যে সূচনা, যে কাঙ্ক্ষিত যে বাংলাদেশের যে পথ চলা, সেই পথ চলার দিকে তারা সুযোগ্য নেতৃত্ব দিতে পারবেন এবং সত্যিকারে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে এবং সব ধরনের স্বৈরতন্ত্র, সব ধরনের কেন্দ্রীভূত ক্ষমতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে। সেই আশাবাদ রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।